এখন আমরা পার্ট 5 থেকে দেখব বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা এবং বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধান, মানে এখানের মধ্যে যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো আমরা এখন দেখব। বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থা 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা লাভের পর এখানে স্বতন্ত্র ব্যাংক ব্যবস্থা চালু হয়। তাহলে কখন? 16 ডিসেম্বর, 1971 সালের 16 ডিসেম্বর। এটা খুবই গুরুত্বপূর্ণ। দি স্টেট ব্যাংক অফ পাকিস্তানকে বাংলাদেশ 1972 সালে তৎকালীন প্রেসিডেন্সির নির্দেশে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ 1972 এর ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক নামে নতুন নামকরণ করে। মানে এর আগে সেটার নাম ছিল দি স্টেট ব্যাংক অফ পাকিস্তান, পরবর্তীতে সেটা নামকরণ করা হয় কি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক নবগঠিত স্বাধীন রাষ্ট্র 1971 সালে যাত্রা শুরু করে। স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংকের 6টি জাতীয় বাণিজ্যিক ব্যাংক ছিল, 2টি বিশেষায়িত ব্যাংক ছিল, 3টি বিদেশি ব্যাংক নিয়ে ব্যাংকিং ব্যবস্থা যাত্রা শুরু করে। খুবই গুরুত্বপূর্ণ এখানে অঢেল ইনফরমেশন, এমসিকিউ একটা এখান থেকে চলে আসবে। পরবর্তীতে আরো আছে, বর্তমানে বাংলাদেশের কি আছে? 6টি সরকারি বাণিজ্যিক ব্যাংক আছে, 33টি বাণিজ্যিক ব্যাংক আছে, 8টি ইসলামী বাণিজ্যিক ব্যাংক আছে, 9টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক আছে, 3টি বিশেষায়িত ব্যাংক আছে এবং 34টি আর্থিক প্রতিষ্ঠান দেশের মানুষের সরকারের অর্থনৈতিক কাজে স্বয়ংক্রিয়ভাবে অবদান রাখে। বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা 2 ধরনের, তফসিল ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক, যেটা কেন্দ্রীয় ব্যাংকে নির্দিষ্ট একটা টাকা দিয়ে যারা গঠিত হয়, অতফসিল বা অতালিকাভুক্ত ব্যাংক। সরকার অনুমোদিত দেশের প্রচলিত মুদ্রা বাংলাদেশ 1, 2 ও 5 টাকার নোট বিহিত মুদ্রা। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের বিহিত মুদ্রা প্রচলন ও নিয়ন্ত্রণ, সুসংগঠিত মুদ্রাবাজার গঠন ও নিয়ন্ত্রণ, মুদ্রার ঋণ ও ব্যবস্থার পরিচালনা বা রিজার্ভ সংরক্ষণ। এগুলো হলো বাংলাদেশ ব্যাংকের কিছু কাজ। এগুলো কাজগুলো একটু মনে রাখবে, এখান থেকে পরীক্ষা আসে এবং গহগহতে লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে বাংলাদেশ ব্যাংক এর প্রধান নির্বাহী হলো গভর্নর এবং গভর্নর থাকে একজন, ডেপুটি গভর্নর থাকে 4 জন। ঠিক আছে, এরপরে ধারাবাহিকভাবে সেগুলো নিচে নামতে থাকে। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1971 সালে। বাংলাদেশ ব্যাংক হলো স্বায়ত্তশাসিত ব্যাংক। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থা স্বাধীনতার পর 1972 সালে মার্চ মাসে বাংলাদেশের সরকার 6টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে বাণিজ্যিক কার্য বা ব্যাংকিং কার্য কি করে? ব্যাংকিং কার্য শুরু করে। 1981 সালে ব্যাংকিং সেক্টরে বেসরকারি মালিকানা নীতি ঘোষণা করে। 1982 সালে আরব বাংলাদেশ ব্যাংক এভি লিমিটেড প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে ব্যাংকিং কার্য শুরু করে। এটা একটু করে দেখে রাখবে, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, এই অংশটা ভালো করে দেখিও। বাংলাদেশের ব্যাংকিং কাঠামো, কেন্দ্রীয় ব্যাংক আছে আমাদের কাছে 1টি এবং তালিকাভুক্ত ব্যাংক আছে কত? 62টি। তালিকাভুক্ত ব্যাংকে আবার ভাগ করা হয়, তার মধ্যে সরকারি বাণিজ্যিক ব্যাংক 6টি, 3টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, 44টি হলো স্থায়ী বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, 9টি হলো বিদেশি বাণিজ্যিক ব্যাংক। তার মধ্যে 44টির মধ্যে সাধারণ বাণিজ্যিক ব্যাংক হলো 34টি, 10টি ইসলামী বাণিজ্যিক ব্যাংক এবং বিদেশি ব্যাংকের মধ্যে 8টি হলো সাধারণ বাণিজ্যিক ব্যাংক, 1টি হলো ইসলামী বাণিজ্যিক ব্যাংক। তফসিল বহির্ভূত মানে যারা নয় তার মন হলো যে 5টি, গ্রামীণ ব্যাংক, এরপর হলো যে আনসার ও বিডিপি উন্নয়ন ব্যাংক, এরপর কর্মসংস্থান ব্যাংক, জুবিলি ব্যাংক, এরপর হলো পল্লী সঞ্চয় ব্যাংক। এগুলা এখানের মধ্যে দেখো তাদের তফসিলের যে মূলধন কত ছিল এগুলা দিয়েছে, আমার মনে হয় না এগুলো একটু কাজে আসবে। এরপরে দেখো এখানের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেওয়া আছে, এটা পরীক্ষা আসতে পারে, ভালো করে দেখবে। শাখা ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক, একক ব্যাংক এবং শাখা ব্যাংকের মধ্যে পার্থক্য কি? খুবই গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো দেখবে, যদি আমি তোমাদেরকে বলেছি। এরপরে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধি, যেমন ব্যাংক কোম্পানি আইন কত সালের? 1991 সালের। এটা এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ব্যাংক কোম্পানি আইন কত সালের? ব্যাংক কোম্পানি আইন হলো 1991 সালের। ব্যাংক কোম্পানি আইন 1991। ব্যাংক কোম্পানির ব্যবসা বা কার্যগুলি কেমন হবে এগুলো সবগুলো এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে, নিজেদের সুবিধার জন্য একটু করে পড়ে নিবে। এরপর এখানে আরো আছে, এগুলা দেখবে। এরপরে দেখো মনে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন 1991 খুবই গুরুত্বপূর্ণ, একটু আগে দেখালাম। একটি ইসলামী ব্যাংকের উদাহরণ হলো EXIM ব্যাংক লিমিটেড। BIS প্রবর্তিত বা ব্যাসেল 1 এবং ব্যাসেল 2 খুব বেশি গুরুত্বপূর্ণ, কোশ্চেন হয় এখান থেকে খুব বেশি। ব্যাসেল 1 ব্যাসেল 2 কি বা ব্যাসেল 1 কি বা ব্যাসেল 2 কি এগুলা হয়। তালিকাভুক্ত ব্যাংকসমূহ ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করার জন্য ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, সংক্ষেপে BIS, তাহলে আন্তর্জাতিকভাবে যে সেটেলমেন্টগুলো সেটা এখানে করা হয়। ব্যাসেল 1 এবং ব্যাসেল 2 নামে যেগুলো পরিচিত, ব্যাসেল 1 এবং ব্যাসেল 2। ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করতে BIS 1988 সালে ব্যাসেল 1 ফ্রেমওয়ার্ক প্রণয়ন করেন। উল্লেখযোগ্য সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে BIS কমিটি, কোন শহরে? ব্যাসেল শহরে
এই ফ্রেমওয়ার্ক গ্রহণ করায় এর নামকরণ করা হয়েছে বেসেল 1 শব্দ যুক্ত করে। পরবর্তীকালে এই ফ্রেমওয়ার্কের আরও যুগোপযোগী করার জন্য বেসেল 2 প্রণয়ন করা হয়। এটি আন্তর্জাতিক সংগঠনের অংশীদার হিসেবে বাংলাদেশ ব্যাংক উক্ত মানদণ্ডের সাথে সম্পর্ক রেখে তালিকাভুক্ত ব্যাংকসমূহের জন্য রিস্ক বেসড ক্যাপিটাল এডিকুয়েসি বা RBCA জারি করে। এটি 2010 সালে 1 জানুয়ারি বাংলাদেশে পূর্ণমাত্রায় কার্যকর রয়েছে। তো 2010 সাল থেকে এটার কার্যকর চলছে। ন্যূনতম মূলধন যেখানে এটার মানদণ্ড একটা বেসেল 2। বেসেল 2তে আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষার্থে 3টি বিষয় সুপারিশ করা হয়। কয়টি বিষয়? 3টি বিষয়। তো আমরা এখানের মধ্যে সেগুলো দেখব। ন্যূনতম মূলধন প্রয়োজন, কি পরিমাণ মূলধন রাখতে হবে একটা ব্যবসা পরিচালনা করার জন্য, কি পরিমাণ মূলধন দিতে হবে। পরিশোধিত মূলধন হবে কত কোটি টাকা? 400 কোটি টাকা। কত কোটি টাকা? 400 কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হবে। ঝুঁকিগ্রস্ত সম্পদ যেমন খেলাফি ঋণ বা মন্দা বিনিয়োগের 10% প্রভিশন হিসেবে মূলধন থেকে সংরক্ষণ করতে হবে, যার 5% মুখ্য মূলধন এবং 5% সম্পূরক মূলধন থেকে সংরক্ষিত হবে। ব্যাংকের মূলধন নিম্নে 3টি পর্যায়ে বিভক্ত থাকে। একটা হলো যে টায়ার 1, এখানে থাকবে মুখ্য মূলধন বা কোর ক্যাপিটাল, অর্থাৎ আদায়কৃত শেয়ার মূলধন, অপরিশোধিত শেয়ার প্রিমিয়ার হিসেবে বিধিবদ্ধ সঞ্চিত, সাধারণ সঞ্চিত, সংরক্ষিত আয় ও অংশীদার ও লভ্যাংশ সমতার হিসাবে থাকবে। এরপরে হলো যে টায়ার 2, এটিতে থাকবে সম্পূরক মূলধন, যার মধ্যে থাকবে সাধারণ প্রভিশন ও পূর্ণ মূল্যায়ন সঞ্চিতি এবং থাকবে সম্পত্তি, সিকিউরিটিস থাকবে। এরপর টায়ার 3টা তোমরা একটু দেখে নিবে। 2 থেকে 5 বছরের জন্য স্বল্প মেয়াদে সাবঅর্ডিনেট বা দলিলের মাধ্যমে পরবর্তী পর্যায়ে গৃহীত ঋণ। এগুলো একটু করে দেখে নিলে হবে, এখানে তেমন কিছু নাই। এখানে যদি আমরা দেখি আওতা বা পর্যালোচনা কতটুকু বেসেল 2 এর সেটা দেওয়া আছে। বাজার শৃঙ্খলা কেমন হবে সেটা দেওয়া আছে। BIS পরবর্তীত বেসেল 3 কেমন হবে সেটা। বেসেল কাঠামো বাস্তবায়ন ডিসেম্বর 2014 সালে বাংলাদেশে ব্যাংক কর্তৃক জারিকৃত সংশোধিত গাইডলাইন অফ রিস্ক বেসড ক্যাপিটাল এডিকুয়েসি বা এটাকে বলা হয় রিসিভড রেগুলারিটি ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক অফ ব্যাংক ইন লাইন উইথ বেসড 3 এর আওতায় মূলধন পর্যাপ্ততার নীতি 1 জানুয়ারি 2015 থেকে জানুয়ারি 2020 পর্যন্ত পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তো বেসেল 3তে কি কি থাকছে সেটা এখানে আছে, তোমরা একটু করে ধারণা নিলে হবে। কি কি বিষয়গুলো তোমরা একটু দেখবে। বাংলাদেশে বিদ্যমান ব্যাংক সমূহের পরিশোধিত মূলধন কমপক্ষে কত কোটি টাকা? 400 কোটি টাকা কমপক্ষে। বাংলাদেশে পূর্ণাঙ্গ বাস্তবায়ন আছে বেসেল 2 এবং 3 পূর্ণাঙ্গভাবে এখনো আছে। বেসেল 2 এর ভিত্তি ছিল 3টে। বেসেল 2 এর ভিত্তি কয়টি? 3টি। এরপরে যদি দেখো ব্যাংক ও গ্রাহক বা ব্যাংক গ্রাহকের সম্পর্ক, গার্নিশি অর্ডার এবং ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি কিভাবে। ব্যাংকার, যে ব্যক্তি ব্যাংক ব্যবসায়ের কাজে নিয়োজিত থাকে তাকেই কি বলা হয়? ব্যাংকার বলা হয়। খুব বেশি কতে এটা আসবে, ভালো করে দেখবে। ব্যাংকার ব্যাংকিং কাজে নিয়োজিত ব্যক্তি, উদ্যোক্তা, পরিচালনা, ব্যবস্থাপক, কর্মী। এরপরে যদি আমরা দেখি ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত সকলকে কি বলা হয়? ব্যাংকার বলা হয়। গ্রাহক বা কাস্টমার, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন ব্যাংকে চলিত স্থায়ী বা সঞ্চয় হিসেব খোলে ব্যাংকের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে কি বলে? কাস্টমার। ব্যাংক কর্তৃক প্রদত্ত গ্রাহক সেবার ধরন, এখানে ধরনগুলো দেওয়া আছে, প্রয়োজন নাই, একটু করে দেখে নিলে হবে। এরপরে এখানে আরো কিছু দেওয়া আছে, এগুলাও তোমরা একটু নিজেদের মতো করে দেখে নিবে। এরপরে আছে ব্যাংকের প্রতি গ্রাহকের করণীয় বা কি কি করতে হয়, এখানের মধ্যে সেগুলো দেওয়া আছে। এগুলো কিন্তু তোমাদের ঘ এবং ঘতে এখানের মধ্যে সেগুলো আছে, সেগুলো একটু ভালো করে দেখবে। এরপরে গ এবং ঘতে কিন্তু এগুলো বেশি আসে, তাই ভালো করে দেখবে এগুলো। ব্যাংক গ্রাহক সম্পর্ক, ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক কিভাবে গড়ে ওঠে সেটা। পাওনাদার দেওনাদার সম্পর্ক ব্যাংক এবং গ্রাহকের সাথে। ওরা, আমি টাকা রাখলে ওরা আমাকে, যদি আমি টাকা চাই তাহলে আমাকে দিতে হবে, অথবা ওরা ওদের থেকে আমি ঋণ নিলে সে টাকা আমাকে পরিশোধ করতে হবে, এভাবে পাওনাদার দেওনাদার সম্পর্ক থাকে। চুক্তিবদ্ধ সম্পর্ক থাকে লিখিত আকারে। এরপরে ওচি, অনেক সময় ব্যাংক মক্কেলদের মূল্যবান স্বর্ণ অলংকার ওচি হিসাবে কি করে? রাখে, গাচ্ছিত রাখে এবং তার বিনিময়ে অল্প অল্প কিছু চার্জ নেয়। তত্ত্বাবধায়ক, গ্রাহকের সঞ্চিত অর্থ নিরাপত্তা দিয়ে ব্যাংকের গ্রাহকের তত্ত্বাবধায়ক এর ভূমিকা পালন করে। বন্ধক দাতা ও গ্রহীতা, ব্যাংক গ্রাহকের বিভিন্ন প্রকার কি করা হয়? ঋণ মঞ্জুর করে থাকে। প্রতিনিধি, ব্যাংক মক্কেলদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন নিষ্পত্তি প্রতিনিধিত্ব করে। পরিচয় দানকারী, পরিচয় দিয়ে থাকে ব্যাংকে, যেমন মক্কেলের বাজার সুনাম কেমন আছে, তিনি ভালো কিনা, সৎ কিনা, এগুলা বাছাই করে থাকে।
মনে রাখতে হবে ব্যাংককে বলা হয় অর্থ ও ঋণ ব্যবসায়ী। অর্থ ও ঋণ ব্যবসায়ী। ব্যাংক ও গ্রাহকের সুসম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাসের উপর ভিত্তি করে লেনদেন করে থাকে। গার্নিশি অর্ডার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা ভালো করে দেখবে। গার্নিশি অর্ডার, ইংরেজি গার্নিশের শব্দটি ল্যাটিন শব্দ গার্নিরে থেকে উদ্ভূত হয়েছে। গার্নিশি অর্ডার মূলত আদালত কর্তৃক ব্যাংকের উপর প্রদত্ত একটি আদেশ। মানে কোনো কারণে ধরো তোমার যে গ্রাহক আছে, ব্যাংকের যে গ্রাহক আছে, ওনার সম্পর্কে কোনো সমস্যা পেয়েছে, তখন ব্যাংক থেকে এই আদালত থেকে কি করে যে এই মানুষের সাথে কোনো লেনদেন হবে না, লেনদেন যতগুলো আছে সব বন্ধ থাকবে, সেটা যারা জারি করে সেটাকে বলা হয় গার্নিশি অর্ডার। আদালত যে আদেশের মাধ্যমে গ্রাহকের অর্থ পরিশোধ ব্যাংকের প্রতি এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে তাকে কি বলা হয়? গার্নিশি আদেশ বলা হয়, গার্নিশি অর্ডার। গার্নিশি অর্ডার হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংকিং হিসাব বন্ধ করার উদ্দেশ্যে আদালতের মধ্যে আদেশ জারি। এরপরে হলো যে কি গার্নিশি অর্ডার তিনটি পক্ষ থাকে। গার্নিশি অর্ডারে কয়টি পক্ষ থাকে? একজন হলো পাওনাদার বা ক্রেডিটর, দ্বিতীয় পক্ষ দেনাদার, আর তৃতীয় পক্ষ হলো ব্যাংক। তিনটা পক্ষ থাকে। এরপর গার্নিশি অর্ডার দুই ধরনের হয়। সীমাহীন আদেশ, মক্কেলের সম্পূর্ণ টাকার উপর আদেশ জারি করা হলে তাকে সীমাহীন গার্নিশি অর্ডার বলে। মানে ওর কথা হলো যে ওর ব্যাংকে যত টাকা আছে সবগুলোই কি ও কোনো কিছু নড়াচড়া করাতে পারবে না বা উঠাতে পারবে না। আর সীমাবদ্ধটা হলো নির্দিষ্ট একটা টাকার পরিমাণ। ধরো কোনো একজন আদালতে কেস করলো যে আমি ওর কাছে 50,000 টাকা পাচ্ছি কিন্তু ও দিচ্ছে না, মানে প্রুফ সহ আছে। তো তখন ব্যাংক কি করে? ব্যাংক বলে যে আচ্ছা ঠিক আছে, এই 50,000 টাকার জন্যই যে ওর ব্যাংকে 50,000 টাকা যাতে থাকে, এর বা উপরে লেনদেন যেগুলো আছে সেগুলো ও করতে পারবে। তো এটা হলো সীমাবদ্ধতা, একটু মনে রাখবে। গার্নিশি আদেশ জারি করে কে? আদালত এটা জারি করে, খুবই গুরুত্বপূর্ণ। গার্নিশি আদেশের পক্ষ কয়টি থাকে? পক্ষ থাকে তিনটি। গার্নিশি আদেশের মধ্যে রক্ষা করা হয় ঋণদাতার স্বার্থ রক্ষা করা হয়, কাউকে যদি ঋণ দিয়ে থাকে। এরপর গার্নিশি অর্ডার কেন দেওয়া হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, কতে আসবে এখান থেকে ভালো করে দেখে নিবে। ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি। কখন সম্পর্কের পরিসমাপ্তি হয়? গ্রাহকের নিজস্ব সিদ্ধান্ত যে ও আর ব্যাংকে লেনদেন করতে চাচ্ছে না, সেটা মৃত্যুজনিত কারণ হতে পারে, যে সে মারা গিয়েছে, যখন আর লেনদেনগুলো হবে না। গ্রাহক আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে, যদি আদালত কর্তৃক কি ঘোষিত হয়? দেউলিয়া ঘোষিত হয়, যে সে দেউলিয়া। এরপরে হলো যে গ্রাহক মানসিক ভারসাম্য হারালে বা পাগল হলে তখন। এরপরে হলো যে দীর্ঘকাল লেনদেন চালু না রাখলে তখন ব্যাংক নিজেই বন্ধ করে দেয়। এরপর হলো সীমাহীন গার্নিশি অর্ডার জারি করা হলে, মানে টাকার পরিমাণ অঢেল, তখন ব্যাংকের সাথে কি ওর লেনদেন পরিসমাপ্তি হয়। সম্পূর্ণ জের স্থানান্তর, মানে সে যদি তার টাকাগুলো অন্য জায়গায় নিয়ে যেতে চায়। এরপরে হলো যে মনে রাখতে হবে ব্যাংক গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে গ্রাহক ব্যাংকের উপর আস্থা হারালে, ব্যাংকের গ্রাহকের মৃত্যুজনিত কারণে, গ্রাহকের মানসিক ভারসাম্য হারালে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, উচ্চতর দক্ষতায় আসতে পারে, দেখবে। ব্যাংক হিসাব খোলার মধ্য দিয়ে স্থাপিত হয় কি? ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক স্থাপিত হয়।